আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয় হচ্ছে নতুন আইনে নামজারি এবং খতিয়ান দিয়ে জমির মালিকানা কতটুক যৌক্তিক। অর্থাৎ নতুন যে আইন আছে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023, এটি একটি ফৌজদারি আইন। এই ফৌজদারি আইনের মাধ্যমে শুধুমাত্র খতিয়ান এবং নামজারি দিয়ে জমির মালিকানা পাওয়া কতটুক যৌক্তিক, এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে, মন চায়, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, আমরা জানি যে আমাদের দেশে দুইটি সারপ্রাইজ। একটি হচ্ছে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023, যেটি ফৌজদারি আইন হিসেবে প্রচলিত আইনের সাথে সাহায্যকারী আইন হিসেবে সংযুক্ত করা হয়েছে, এবং পূর্বে যে আইনটি চলমান রয়েছে সেই আইনের কোনো ধারা উপধারা বিধি কোনো কিছুই কিন্তু রহিত করা হয় নাই। শুধুমাত্র এই ফৌজদারি আইনটি প্রচলিত আইনের সাথে সংযুক্ত করা হয়েছে। আবার আরেকটি সারপ্রাইজ হচ্ছে আমাদের দেশে যে খতিয়ানগুলি আছে, সিএস খতিয়ান, এসএ খতিয়ান, আরএস খতিয়ান, বিআরএস খতিয়ান, দিয়ারা এবং আপনার সিটি জরিপ, এই যে 6টা জরিপ আছে, এই জরিপের পাশাপাশি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় কর্তৃক আরও একটি রেকর্ড খতিয়ান চলমান রয়েছে, সেটি হচ্ছে বিডিএস জরিপ, যেটি বাংলাদেশ ডিজিটাল সার্ভে। এখন এই চ্যানেলে যারা প্রতিনিয়ত প্রতিদিন প্রতিটি ভিডিও দেখেন, আমার চ্যানেলের প্রিয় সাবস্ক্রাইবার্স, ভিউয়ার্স এবং আদার্স যারা আছেন, তারা অনেকেই প্রশ্ন করেছেন যে দলিল যার ভূমি হবে তার, কিন্তু নামজারি এবং খতিয়ান মূলে জমি দখলে আছে এবং দখল অবস্থাতে দীর্ঘ বছর আছে, কিন্তু আমাদের কোনো দলিল নেই। তাহলে আমরা এই খতিয়ান এবং নামজারির বুনিয়াদে আমরা জমির মালিকানা পাবো কিনা, আর যদি পাই তাহলে কিভাবে পেতে হবে? দেখুন, দলিল তখনই সৃষ্টি হয় যখন জমি হস্তান্তরিত হয় যে কোনো উপায়। আপনার উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি যদি আপনি আপোষ বন্টননামা দলিল করে একক মালিকানা সৃষ্টি করেন, তাহলে এই ওয়ারিশদের নামে একটি করে দলিল হয়ে যায়। আবার কেউ যদি সম্পত্তি বিক্রি করে, সাবকবলা, দান দলিল, হেবা দলিল, হেবাবিল আওয়াজ, তারাও কিন্তু এই দলিল মূলে মালিকানা পেয়ে থাকে। কিন্তু সর্বপ্রথম থেকে অধিকাংশ জমির মালিকানাই কিন্তু খতিয়ান থেকে আসছে। অর্থাৎ এই খতিয়ান হচ্ছে, যেটি আমি বলছি সেই খতিয়ানটি হচ্ছে মাস্টার খতিয়ান, রাষ্ট্রীয় স্বীকৃতিপ্রাপ্ত খতিয়ান, এবং সেই খতিয়ান মূলে জমির দখল সত্ত্বে স্থায়ী মালিকানা দিয়েছিল। সেই খতিয়ান হচ্ছে সিএস খতিয়ান, ক্যাডাস্ট্রাল সার্ভে, যেটি ইংরেজ শাসন আমলে আমাদের দেশে এই খতিয়ানটি তৈরি হয়। তখন এই খতিয়ানটি যখন শুরু হয় এবং শেষ হয় 1940 সালে, শুরু হয় কক্সবাজার, পূর্বে চট্টগ্রাম, কক্সবাজার রামু উপজেলা থেকে দিনাজপুরে গিয়ে কিন্তু শেষ হয়। এই খতিয়ান মূলে যারা দখলীয় মালিক, স্থায়ী মালিক হয়েছিলেন, সেখান থেকেই কিন্তু এই জমির হিসাব শুরু হয় খতিয়ান মূলে। তারপরে এই সম্পত্তি হস্তান্তরিত হয়, বেচা বিক্রি হয়, তারপরে কিন্তু দলিল সৃষ্টি হয়। কিন্তু আজকের যে বিষয়, যে নামজারি এবং খতিয়ান দিয়ে জমির মালিকানা পাওয়া কতটুক যৌক্তিক, 100% যৌক্তিক। কেন আপনি খতিয়ান এবং নামজারি দিয়ে মালিকানা পাবেন না? অবশ্যই পাবেন, যদি আপনার সেই খতিয়ান, সিএস খতিয়ান থেকে হালনাগাদ যে খতিয়ানগুলি রয়েছে, সেই খতিয়ান পর্যন্ত যদি ধারাবাহিকভাবে বংশ পরম্পরায় আপনার যদি এই খতিয়ানে আপনার নাম থাকে, আপনার পূর্বপুরুষের নাম থাকে, এবং আপনি যদি নাম জারি করে আপনি শান্তিপূর্ণভাবে বসবাস করেন, এখানে অন্য কোনো ব্যক্তির কিন্তু সত্ত্ব নেই। কারণ আপনার দাদার বাবার নামে যদি সিএস খতিয়ান থাকে, আপনার দাদার নামে যদি এসএ খতিয়ান থাকে, পর্যায়ক্রমে আপনার বাপ চাচাদের নামে আরএস খতিয়ান আসছে, আপনাদের নামে বিআরএস খতিয়ান আসছে, এইভাবে আসছে। আপনারা জমি
বেচা বিক্রি করেন নাই, আর করলেও যেই জমিটুক আপনারা বেচা বিক্রি করেছেন সেই জমি কিন্তু হস্তান্তরিত হয়ে অন্যের কাছে চলে গেছে, কিন্তু আপনারা যে সম্পত্তিতে ভোগ দখলে আছেন সেই সম্পত্তি খতিয়ান মূলেই কিন্তু আপনারা মালিকানা নিয়ে বসে আছেন। এখন একটি কথা হচ্ছে যে আপনারা যে অবিভক্ত সম্পত্তি হিসাবে নিজেদের মৌখিকভাবে ভাগ বাটোয়ারা করে বসবাস করতেছেন, এইখানে কিন্তু একটি কথা থেকে যায়, সেটি হচ্ছে মৌখিকভাবে যেভাবে আপনারা ভাগ বাটোয়ারা করেছেন এইটিকে আরো সুন্দর করার জন্য যে প্রচলিত আইনের যে বিধান রয়েছে সেখানে বলা হয়েছে যে অবিভক্ত সম্পত্তি যদি আপনি আপোষ বন্টননামা দলিলের মাধ্যমে যদি একক মালিকানা অর্জন করে আপনি নামজারি করে নেন তাহলেও কিন্তু আপনি সেটাও করতে পারেন। আর যারা আপনারা মৌখিকভাবে করে নামজারি করে নিয়েছেন সেখানে আপনাদের ওয়ারিশদের মধ্যে ভবিষ্যতে হয়তো বাকবিতণ্ডা হতে পারে, তারা একজনের সম্পত্তি আরেকজন দাবি করতে পারে। যেহেতু মৌখিকভাবে ভাগ বাটোয়ারা করা হয়েছে, এখানে সরকারি সংশ্লিষ্ট বিভাগের শরণাপন্ন আপনারা হন নাই, যার ফলে এই সরকারের যে সংশ্লিষ্ট বিভাগ সেখানে আপনাদের পূর্বপুরুষের নাম কিন্তু খতিয়ান মূলে সেখানে রয়ে গেছে। এই বিষয়টাকে যদি আরো পরিষ্কারভাবে স্বচ্ছভাবে যদি মালিকানা পেতে চান তাহলে আপনাদের আপোষ বন্টননামা দলিল করে আপনারা কিন্তু নিজেদের নামে ব্যক্তি মালিকানা নিয়ে আপনারা কিন্তু নামজারি করে নিতে পারেন। কিন্তু আপনারা সেই অবিভক্ত সম্পত্তিও যদি নিজেরা নামজারি করে সেই সম্পত্তিতে ভোগ দখলে থাকেন তাহলেও কিন্তু আপনাদের কোনোভাবেই কেউ ক্ষতিগ্রস্ত করতে পারবে না, সরকারও সম্পত্তি নিতে পারবে না, কারণ আপনারা তো নিজেরা মৌখিকভাবে আপোষ বন্টননামা করে আপনারা সেই সম্পত্তি আবার নামজারিও করে নিয়েছেন, আপনাদের নামে রেকর্ড খতিয়ানও হয়ে গেছে। সেই হেতু এই সম্পত্তি নিয়ে কেউ কিন্তু কোনো বাকবিতণ্ডা করতে পারবে না, দাবি করতে পারবে না। কিন্তু আপনাদের যে ওয়ারিশ আছে এই ওয়ারিশটা এক সময় কিন্তু এই খতিয়ান মানে বাতিল করার জন্য, সংশোধন করার জন্য আদালতে মামলা মকদ্দমা করতে পারবে। এটি একটি সুযোগ কিন্তু তাদের থেকে যাবে, যেহেতু আপনারা এই সম্পত্তিটি কোনো দলিলের মাধ্যমে সরকারি সংশ্লিষ্ট বিভাগ থেকে রেজিস্ট্রি করেন নাই, যার কারণে কিন্তু এটি হতে পারে। আবার নাও হতে পারে, যদি আপনার পরবর্তী প্রজন্মে যে সকল ওয়ারিশরা আছে তারা যদি দাবি না করে তাহলেও কিন্তু কোনো সমস্যা হবে না। আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন। আর একটি বিষয় হচ্ছে যে আমরা জানি যে বিডিএর জরিপটি চলমান, তো বিডিএর জরিপটি যেহেতু চলমান সেহেতু এই বিডিএর জরিপ যদি ফাইনাল হয়ে যায়, আপনাদের এই যে জরিপ, এই জরিপের মাধ্যমে আপনারা নামজারি করে বসবাস করতেছেন, কিন্তু পরবর্তীতে যখন বিডিএর জরিপটা আপনাদের হবে তখন এই বর্তমান পরিস্থিতির উপরেই কিন্তু আপনার বিডিএর জরিপটি হয়ে যাবে। তো বিডিএর জরিপটি হয়ে গেলে আপনাদের নামে নামজারি করা আছে, আপনি যে অংশে খাচ্ছেন সেই অংশের জন্য আপনার বর্তমান হাল যে রেকর্ড খতিয়ান সেটিও আপনাদের নামে আছে। এই নামে থাকার কারণে বিডিএর জরিপটি যখন আবার আপনার নামে হয়ে যাবে তখন কিন্তু আবার এই সমস্যাটা দূর হয়ে যাবে। পরবর্তী ওয়ারিশরা যখন মামলা মকদ্দমা করবেন তখন তাদের আবার এই সম্পত্তি ফিরে আনা খুব দুরূহ ব্যাপার হয়ে যাবে। এই জন্য খতিয়ান মূলে জমির মালিকানা পাওয়া সহজ, যদি বংশ পরম্পরায় ধারাবাহিকভাবে প্রত্যেকটি খতিয়ানের মালিকানার চেইন ঠিক থাকে, জমি হস্তান্তরিত না হয়, অন্যের নামে রেকর্ড না হয়, তাহলে আপনি এটি পাবেন। আর তখনই পাবেন না যদি আপনি একটি মাত্র খতিয়ান মূলে নামজারি করে আপনি বসবাস করেন, অন্য কোনো খতিয়ান আপনাদের নামে নেই, অন্য কোনো ব্যক্তির নামে আছে, তাহলে আবার কিন্তু সমস্যা, তাহলে কিন্তু আপনি আবার এই সম্পত্তি ছেড়ে দিতে হবে। কারণ আপনাকে কাউন্ট করতে হবে সেই সিএস খতিয়ান থেকে, যে সিএস খতিয়ানের মালিকানা কার, সেই সিএস খতিয়ানের মালিকানা যদি আপনার পূর্বপুরুষের থাকে তাহলে আপনাকে সেখান থেকে সরাতে পারবে না কেউ। আর যদি পূর্বপুরুষের নামে কোনো সিএস খতিয়ান এসে খতিয়ান না থাকে, আপনার কাছে যে কোনো উপায়ে একটি খতিয়ান চলে আসছে, সেটি যদি ভুলক্রম হয়ে থাকে আপনার কিন্তু জমি ছেড়ে দিতে হবে। কিন্তু এইখানে আরেকটা জিনিস আপনি খোঁজ নিতে পারেন, সেটি হচ্ছে যদি আপনার পূর্বপুরুষরা জমি ক্রয় করে থাকে তাহলে আপনি সাব রেজিস্ট্রার অফিসে দলিলটি সার্চিং করে দেখতে পারেন। যদি দলিল থাকে ভালো কথা, দলিল না থাকলে আপনি একটি খতিয়ানার নামজারি দিয়ে কখনোই আপনি এই সম্পত্তি ভোগ দখলে রাখতে পারবেন না। আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব, আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।